পকেট রাজনীতি, আদর্শবিহীন রাজনীতি, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। কিন্তু এত বিএনপি কোত্থেকে আসলো শরীয়তপুরে? জামাত থাকলেও জামাত বোঝা যায় যে আগে কারা জামাত ছিল তারাই। এই সরকার আগামী ট্রাম্প পার করতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। রাজনৈতিক দলগুলোতে কর্মীর চাইতে নেতা বেশি, সেটা কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার আসার পরে ওইটার গ্রহণ করার প্রয়োজন মনে করে নেই। যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি এবং জামাত এই দুইটা রাজনীতিক একটু ছাড় দিলেই বা আগামীর বাংলাদেশ সুন্দর হবে। এই 53 বছরে রাজনৈতিক দলগুলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সঠিকভাবে সঠিক লাইনে কাজ করতে দেয় না, যেমন নির্বাচন কমিশন। আপনি কি মনে করেন এনসিপি এবং জামাত যদি জোটভুক্ত হয় সেক্ষেত্রে জোট প্রধান জনাব নাহিদ ইসলামের হওয়া উচিত? প্রথম আসে হলো যে বিএনপির যে 31 দফা, ওইখানে তারা প্রথম বলেছিল যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। বিএনপির নেক্সট মহাসচিব কে হতে পারে এবং বিএনপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে বিএনপি দলের প্রধানমন্ত্রী কে হবে? কোনো এক সময় নাকি উনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল, আওয়ামী লীগ ওইটা দিয়েই গো ধরছে। খুব কষ্ট হবে বিএনপিকে 151 আসন পাইতে। তারেক রহমানকে কি প্রধানমন্ত্রী হিসেবে ফিট মনে করেন? একটা সরকারকে কিভাবে নামাইতে হয় এটা কিন্তু 24 শিখাই দিচ্ছে। অভ্যুত্থান ঘটানো সহজ এবং রাজনীতি কঠিন। তাকে বলেছিল জিয়ার কার্বন কপি। মূলত বিষয় হলো যখন তারেক রহমান রাজনীতিতে আসলো অনেক জনপ্রিয় হইল, যখন হাওয়াবন হইল তখন তার জনপ্রিয়তাটা কমলো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোফোটক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব মোহাম্মদ মেহেদী হাসান খান, তরুণ রাজনীতি বিশ্লেষক, বাংলাদেশ এবং বৈশ্বিক পরিমণ্ডলে রাজনীতিকে নানামাত্রিক বিশ্লেষণে যিনি ব্যাখ্যা করে থাকেন এবং বিভিন্ন মাত্রায় যিনি বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং ভূ রাজনীতি, ধর্মীয় রাজনীতি, সোশিও যে পলিটিক্যাল সিচুয়েশন সেগুলোকে যিনি ব্যাখ্যা করে থাকেন। আজ চলুন সরাসরি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জনাব মেহেদী হাসান খান, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে রাজনৈতিক সিচুয়েশন সেই রাজনৈতিক সিচুয়েশনকে ব্যাখ্যা করে থাকেন তারুণ্যের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির আলোকে, এবং একই সাথে আপনি দেশের শিল্প, দেশের ব্যবসা, বিভিন্ন সেক্টরে নিজে কাজ করছেন এবং সেটি নিয়ে অবদান রাখছেন, সেটি নিয়ে পর্যালোচনা করছেন। জানতে চাইবো আজকে নানা বিষয়ে, বিশেষ করে সমসাময়িক রাজনৈতিক যে গল্প রয়েছে, সমসাময়িক রাজনীতি নির্মাণের যে বয়ান রয়েছে, সেই বয়ানগুলো আপনি কিভাবে মূল্যায়ন করেন, কিভাবে দেখেন, কিভাবে ভাবেন, সেই বিষয়গুলো মূলত জানবো। এবং একই সাথে আপনি যেই মাটি বিলং করেন, আপনি শরীয়তপুর থেকে উঠে এসেছেন, সেই জায়গা থেকেও আপনি আসলে কিভাবে আগামীর শরীয়তপুরকে দেখতে চান সেই সব গল্প আজকে করব। আপনি পড়াশোনা ছোটবেলায় শরীয়তপুরেই করেছেন? জি, আচ্ছা। আমাদের এসএসসি জাজিরা মহরলী পাইলট উচ্চ বিদ্যালয়, এইচএসসি ইন্টার ঢাকা কলেজ, মাস্টার্স জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কোন সাবজেক্টে? ম্যানেজমেন্ট। আচ্ছা, মানে রাজনীতির সাথে আপনার যে একটা মানে সংযোগ বা রাজনীতির প্রতি আপনার যে একটা প্রেম, এটা আসলে কিভাবে জন্ম নিল? এটা সম্ভবত আমার বাড়ি শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এরিয়ার লোকজনগুলা আমি ঢাকায় আসার পরে দেখেছি অন্যান্য এলাকার তুলনায় একটু রাজনৈতিক সচেতন বেশি। আচ্ছা। এবং আমি যদিও সরাসরি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে জড়িত না, কোনো রাজনীতি করি না, কিন্তু যেহেতু আমি ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছি, এখানে আমার বন্ধু সার্কেল এবং আমার সমসাময়িক আমার সাথে যারা ছিল অনেকেই রাজনীতির সাথে জড়িত ছিল। তাদের সাথে থেকে তাদের সাথে আলোচনায়, গল্প আড্ডায় এই রাজনৈতিক বিষয়গুলো তাদের সাথে আমার আলোচনা হইতো মাঝে মাঝে। এবং একটা সময় বাংলাদেশে ছিল যে রাস্তাঘাটে, অলিতে গলিতে, যেমন ফুটবল খেলা হইলে আবাহনী মোহামেডান, ধানের শীষ নৌকা, আচ্ছা, এরকম একটা বিষয় ছিল একটা সময়। এবং এটা বাসেও ছিল, ঢাকায় তর্ক হইতো। আগে বাসে তর্ক হইতেছিল ধানের শীষ নৌকা, আচ্ছা, আবাহনী মোহামেডান, এরকম একটা সিচুয়েশন, ব্রাজিল আর্জেন্টিনা, এরকম একটা সিচুয়েশন থেকে আমি আসলে এই রাজনৈতিক বিষয়গুলো আমি আস্তে আস্তে খেয়াল করতাম এবং এর উপরে আমি স্টাডি করে আমি বাংলাদেশের রাজনীতি, ভূ রাজনীতি, বিশ্ব রাজনীতি, এখন মোটামুটি রাজনীতি নিয়েই মাঝে মাঝে আমি পড়ালেখা করি, শুনি, দেখি, এবং এখন তো সোশ্যাল মিডিয়ায় সব চলে আসছে সাথে সাথে। তো এর থেকে আমার রাজনৈতিক আগ্রহটা আমার বেশি আর কি। আপনি তো বলছেন যে শরীয়তপুরের মানুষ রাজনীতি সচেতন, কিন্তু শরীয়তপুর সম্পর্কে শোনা যায় যে শরীয়তপুরে রাজনৈতিক দলগুলোতে কর্মীর চাইতে নেতা বেশি, মানে এটা কি সত্য?
এই বিষয়টা আমি একটু ভিন্ন আঙ্গিকে বলতে যাচ্ছি। যেহেতু আমাদের এরিয়াটা একটা মানে আওয়ামী লীগ এরিয়া, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এবং এই যে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে কর্মীর চাইতে সেখানে নেতা বেশি। হ্যাঁ, কর্মীর চেয়ে নেতা বেশি, এটা আসলে 2008 সাল পর্যন্ত মোটামুটি ঠিক ছিল রাজনীতিটা। আচ্ছা 2008 সালের পর থেকে আমাদের শরীয়তপুরে যে রাজনীতিটা, এবং এই সম্পূর্ণ রাজনীতিটাই ছিল আপনার কর্মীবিহীন রাজনীতি, আচ্ছা মানে আচ্ছা। পকেট রাজনীতি, আদর্শবিহীন রাজনীতি, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। আমি ব্যক্তি পছন্দ করেছি, আমার বিরুদ্ধে যে ছিল সে আমার বিরুদ্ধে। এই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি এবং আদর্শিক রাজনীতির কারণে, আদর্শহীনতার রাজনীতির কারণে কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে গিয়েছিল। আপনি বলছেন যে শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, এই জায়গাগুলো আওয়ামী লীগ অধ্যুষিত, এবং আমরা এমনটাই জানি, এমনটাই দেখেছি। ইনফ্যাক্ট আমিও শরীয়তপুরের সন্তান হিসেবে এমনটাই জানি, দেখেছি, দেখতে দেখতে বড় হয়েছি। বাট এখন কি মনে করেন, সিচুয়েশন কি কিছুটা চেঞ্জ হয়েছে? মানে এখনো কি আওয়ামী অধ্যুষিত এলাকা এগুলো? আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা, বাট এখন আমার শরীয়তপুরে আমি যেটা খেয়াল করতেছি সেটা ওই আগের মতোই, সব আওয়ামী লীগ। এখন মানে এখনো সব আওয়ামী লীগ? না, আগের মতো যেমন সব আওয়ামী লীগ। এখন আমি যেটা দেখতেছি যে শরীয়তপুরে তো বিগত 17 বছরে বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত, আমি ফ্যামিলি আপনাকে বলে দিতে পারবো যে কারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। আচ্ছা কিন্তু এত বিএনপি কোত্থেকে আসলো শরীয়তপুরে? আচ্ছা আচ্ছা। এবং মানে আগে যেমন সব আওয়ামী লীগ ছিল, এখন সব বিএনপি? এইরকম একটা মানে এটা আপনার সোশ্যাল মিডিয়া প্লাস বিভিন্ন যোগাযোগের মাধ্যম বা আলাপ আলোচনা যেটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে সব বিএনপি হয়ে গেছে। মানে কোনো জামাত নেই? হ্যাঁ, জামাতও আছে, কিন্তু জামাত থাকলেও জামাত বোঝা যায় যে আগে কারা জামাত ছিল তারাই। হয়তো তারা চেষ্টা করতেছে সাংগঠনিকভাবে গুছিয়ে, এবং সামনে যেহেতু নির্বাচন, গুছায়া নির্বাচনটা পার করার জন্য হয়তো তারা বিভিন্ন জায়গায় কাজ করতেছে। মানে রাতারাতি কেউ জামাত হয়ে যায় না, বাট রাতারাতি বিএনপি হয়ে যাচ্ছে প্রচুর মানুষ। এরকম একটা আমার কাছে জিনিসটা পরিলক্ষিত হচ্ছে। এবং সেম বিগত দিনে আমি যেরকম দেখেছি যে একটা সভা সমাবেশ, ওখানে দেখা গেছে একটা সমাবেশে এমপি সাহেব আসছে বা রাজনৈতিক ব্যক্তিবর্গ আসছে, ওখানে সব দেখা গেছে আওয়ামী লীগ। আচ্ছা, কোনো বিএনপি নেই, কোনো জামাত নাই, কোনো হাত পাখা নাই, মানে ইসলামী শাসনতন্ত্র নাই। তা আমি এখন এই পট পরিবর্তনের পরে শরীয়তপুর একে যে বিষয়টা, পালং জাজিরার যে বিষয়টা আমি দেখলাম, এটা রাতারাতি একটা মানে পরিবর্তন। সেই পরিবর্তনটাতে অধিকাংশই দেখা যাচ্ছে যে অনেক বিএনপি, জাজিরা তো এত বিএনপি ছিল না। এবং জাজিরা যারা বিএনপি করে, আমি যেহেতু আমার জন্ম 1982 সালে, আমি মোটামুটি 96 থেকে রাজনৈতিক যেই দিকগুলা এবং রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক যারা রাজনীতি করেছে তাদের সাথে আমাদের অনেকের সাথে উঠা বসা। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও আমরা রাজনীতি করি না, বাট যারা এমপি হয়েছে, যারা আওয়ামী লীগের নেতা ছিল, বিএনপির নেতা ছিল, সবার সাথে আমাদের জামাতের সবার সাথে ভালো একটা রিলেশন আছে সবার সাথে। তো বিগত দিনের ন্যায় আমি বর্তমানেও দেখতেছি যে জাজিরায় অধিকাংশ মানুষ এখন বিএনপি হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব আমার বুঝে আসে না। এটা কি শুধু জাজিরাতেই না, সারা দেশের চিত্র? এটা জাজিরা চিত্র প্লাস সারা দেশের চিত্র আছে। মানে কি শুধু স্বার্থের জন্য? এটা শুধু স্বার্থের জন্য, রাজনৈতিক স্বার্থের জন্য। আপনি আজকে রাজনীতিটা যদি এরকম হয়, রাজনীতি থেকে যদি আপনি ইনকামটা বন্ধ করে দেন, রাজনীতি থেকে যদি আয়ের উৎস বন্ধ করে দেন, আমি আপনাকে কথা দিলাম, আমি 100% বিএনপি, আওয়ামী লীগ এবং আরও কয়েকটা রাজনৈতিক দল, নতুন আরও কয়েকটা রাজনৈতিক দল, তারা কর্মী পাবে না মাঠে, যদি রাজনীতি থেকে ইনকামটা বন্ধ করে দেওয়া হয়। এবং এই ইনকামের জন্যই আজকে একসময় সবাই আওয়ামী লীগ, এখন সবাই বিএনপি হওয়ার চেষ্টা করছে। এর ভিতরেও ভালো আছে, এর ভিতরে এরকম না যে ভালো রাজনৈতিক নেতা আছে, অবশ্যই আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, সব জায়গায় আছে। কিন্তু এই যে কর্মীরা যে সবাই আওয়ামী লীগ হয়ে যায়, কর্মীরা যে সবাই এই বিএনপি হয়ে যায়, বা কর্মীরা সবাই যে নতুন রাজনৈতিক দল হচ্ছে, এটা হয়ে যায়, এটা একটা কারণ আছে। কারণ হলো আমাদের রাজনীতিটা হলো ইনকামের একটা সোর্স। এই ইনকাম সোর্সটা যদি বন্ধ করে রাজনীতি করতে বলে, তো বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের রাজনীতি বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো হয়েছে, বিশেষ করে এনসিপি, নাগরিক পার্টি, যেটা আমরা দেখলাম, মানে এখানে যে সকল তরুণরা আসছে, এরা কি আসলে ইনকামের জন্য আসছে? দেখেন, এখানে দুইটা দিক আছে। একটা হলো নতুন রাজনৈতিক দল এনসিপি। এই এনসিপি কিন্তু গণঅভ্যুত্থানের একটা শক্তি, প্রধান শক্তি। গণঅভ্যুত্থান হয়েছে এদেশের আপামর জনতার, কারো ব্যক্তি ক্রেডিট নাই, এখানে কোনো মাস্টার মাইন্ড নেই, আপামর জনতার, একজন মুচি থেকে শুরু করে
একেবারে রিক্সাওয়ালা, তারপরে কৃষক, তারপরে আপনার ওই যে জেলে, দিনমজুর, তারপরে হকার, ঢাকায় যেটা আমি দেখেছি, সবার অবদান ছিল এই গণ অভ্যুত্থানে, সবার অবদান ছিল। এই অবদানটা পরবর্তীতে দেখা গেছে যে নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য রাজনীতিগুলি বিভিন্নভাবে আলাদা হয়ে গেছে, রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে আলাদা হয়ে গেছে, এবং আলাদা হয়ে যাওয়ার কারণে গণ অভ্যুত্থানের শক্তি একটু হইলেও দুর্বল হয়েছে। এখন যে নতুন রাজনৈতিক দল আপনি জিজ্ঞেস করলেন, এনসিপি, আমার সবচেয়ে যেই জিনিসটা আমার কাছে যেই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি লাগে সেটা হলো গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে রাজনৈতিক দল এনসিপি যেভাবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হওয়া দরকার ছিল সেটা হতে পারেনি। এটা হয় তাদের নিজস্ব কিছু ভুল ছিল, অথবা তাদের পরামর্শ যারা ছিল তাদের সঠিক গাইডলাইন তারা পায় নাই। ইভেন তারা বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি কালচারের ভিতরে তারা কলাপস হয়ে গিয়েছিল। এবং তাদের যে রাজনীতিটা যেটা হওয়া কথা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশে যে রাজনীতি বলা হয়, যেটা নতুন বাংলাদেশে যে রাজনীতি, তারাই ধারক বাহক হওয়ার কথা ছিল এবং মানুষ তাদের দিকে তাকিয়েছিল। এখন তাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য দূর করার জন্য তারা আন্দোলন করেছে, বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটেছে এবং তাদের নাম এসেছে, এবং এনসিপির বেশ কয়েকজনকে এর সাথে জড়িত দেখেছি। কয়েকদিন আগে দেখলাম যে এনসিপির 2 জনকে টিভির লাইসেন্স দেওয়া হচ্ছে। এই রাতারাতি এগুলি কিভাবে সম্ভব? এগুলি মানুষের মনে কোশ্চেন জাগে, প্রশ্ন জাগে যে রাজনীতি এই 1 বছর হয় নাই, 1.5 বছর হয় নাই, নিবন্ধন পেয়েছে, প্রতীক পায় নাই, এগুলি সাধারণ মানুষের মনে প্রশ্ন করে। যেই প্রশ্নগুলো বিগত দিনে আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের পালস না বুঝার কারণে 17 বছর দেশ শাসন করার পরে তার ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। তো এত বড় একটা ঘটনা ঘটার পরে আমাদের দেশের রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দলগুলো সহ কেন এই বিষয়টা থেকে শিক্ষা না নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে রাজনীতিটা কেন শুরু করলো না? এইখানে আমার কোশ্চেন, আমার প্রশ্নটা এই জায়গাটায়। এর চেয়ে বড় শিক্ষা তো আমাদের কাছে আর হইতে পারে না, এর কাছে বড় উদাহরণ তো আমার থেকে আর হতে পারে না। চেষ্টা করতেছে ইসলামী দলগুলো, কিন্তু তাও বিতর্ক। ইসলামী দলগুলো আমি যেটা দেখতেছি এখন, জামাত ইসলাম, এরা দেখতেছি যে কয়েকজন যে ভাইরাল বক্তা দিয়ে তাদের তাদের এই যে রাজনৈতিক যে নতুন ধারা রাজনীতি শুরু করার যে বিষয়গুলো থাকে, এই ভাইরাল বক্তাদের কারণে তাদের আরও বদনাম হচ্ছে এখন। এই বিভিন্ন ওয়াজের মঞ্চে তাদের কথাবার্তা, আচরণ, উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজ। আমি একটা ইসলামী ফ্যামিলির ছেলে, ইসলামিক মাইন্ডের ফ্যামিলির ছেলে। আমার বাবা কিন্তু মানুষের ইসলামী দাওয়াত দিছে, মানুষের জন্য ইসলামের দাওয়াত চলছে, রাজনৈতিক দলের মাধ্যমে না, ব্যক্তি। সে একজন আলোচক ছিল, ভালো একজন ইসলামিক বক্তা ছিল, বক্তা বা ওয়াইজ ছিলেন মাওলানা নুরুল হক খান। উনি ওয়াজ করছে, ওয়াজে কোনো রাজনৈতিক কোনো কথা ছিল না, এখানে হেদায়েতের কথা ছিল। এবং ওনার একটা কথা আমার এখনো মনে পড়ে, আল্লাহ তুমি বাংলার জমিনে নবীর দিন কায়েম করে দাও, নবীর দিনটা কায়েম করে দাও। মোনাজাতে শুধু এইটুকু কথা বলতো, আর পুরো আলোচনাটাই ছিল মানুষকে হেদায়েতের জন্য, ইসলামের পথে আসার জন্য। একটা আমার যেটা মনে পড়ে, তার আমি যত ওয়াজ, আমি ছোট ছিলাম হয়তো, তার সে ভালো ওয়াজ করছে, সর্বশেষ 2000 পর্যন্ত, মোটামুটি 2000 সাল পর্যন্ত সে ওয়াজের মাঠে ছিল। আমি কোনো ওয়াজে একটা ফালতু কথা শুনি। আর আমাদের ইসলাম তো ওয়াজের মঞ্চ, এখানে তো একটা কথাবার্তা, আচরণ, আমাদের ধর্ম আমাকে কিভাবে কথা বলতে, আমাদের ধর্ম আমাদের কথা শিখিয়েছে, আমাদের কোরআন এবং হাদিস এগুলি আমাদের কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, কোথায় কি করতে হবে, এইগুলা কিন্তু আমাদেরকে শিখিয়েছে। এখন এইগুলি শিখে যারা আমাদেরকে হেদায়েত করবে, তাদের আচরণ যদি হয় এরকম উল্টাপাল্টা, এবং তাদের কারণে যদি বৃহত্তর রাজনৈতিক দলগুলোকে সমস্যায় পড়তে হয়, তাহলে আমি পরিবর্তনটা তো আমি দেখতেছি না। যেই পরিবর্তনটা এখানে আপনি একটা রাজনৈতিক দলকে 1-2 জন বক্তা যারা ওয়াজের ময়দানে বক্তব্য রাখেন তাদের দিয়ে না মেপে যারা রাজনীতিটা আসলে করেন, রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে, রাজনৈতিক জায়গা থেকে মাঠে ময়দানে যারা রাজনীতি করেন তাদের কথা দিয়ে যদি আপনি রাজনীতিটাকে মাপেন, তাহলে আমার মনে হয় যে পরিবর্তনটা লক্ষ্য করা যাবে, বা তাদের দিয়ে আসলে মাপা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা ভিন প্রচেষ্টা করতেছে,
বিএনপিও যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী একটা অবস্থা দেখছে, তারাও চেষ্টা করতেছে। জামাত ইসলাম তো শুরু থেকে একটা সাংগঠনিকভাবে কঠিন কার্যক্রমভাবে তাদের দল পরিচালনা হয়। তাদের দলের সম্পূর্ণ বাংলাদেশের যে রাজনীতি, তার রাজনীতি থেকে তাদের রাজনীতিটা আলাদা, তাদের আমির নির্বাচন হয় আলাদা, তাদের জেলা আমির, তাদের রোকন, এগুলি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক হয়। কিন্তু আমি বলতে চেয়েছিলাম সেটা হলো যে এই জামাত ইসলাম বা এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা আরও খেলাফত মজলিস, যে ইসলামী আন্দোলন, তারপরে খেলাফত মজলিস, এই রাজনৈতিক দলগুলা এরা মানুষকে দিনের পথে আহ্বান করে, প্লাস বাংলাদেশে একটা ইসলামী কালচার বা ইসলামী রাজনীতি বা ইসলামী সরকার গঠনের দিকে এরা চেষ্টা করতেছে। কিন্তু যদি এই নতুন রাজনীতি ধারক এবং বাহকেরা হতে চায় এবং ইসলামী দলগুলা যদি ইসলামী শরিয়া বা ইসলামী কালচার দিয়ে দেশ পরিচালনা করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই এই যে যাদের কারণে দলের বদনাম হয় তাদেরকে বাহিরে রাখতে হবে। সেটা তো ডেফিনেটলি যে কোনো দলেই এ ধরনের কেউ যদি কোনো অনভিপ্রেত বক্তব্য রাখে বা এমন কোনো কর্মকাণ্ড করে, তখন তো দল তার নিজস্ব পলিসি মতো সেখানে একটা অ্যাকশন নেবেই। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সতর্ক করছে, দু একজনকে সতর্ক করছে, কথা বলার পর দেখেন সতর্ক করার পরেও কিন্তু কথা বলছে না। সেটা কিন্তু আপনার বিভিন্ন দলে হয়। আমরা দেখেছি যে বিএনপির মতো বড় দলেও কিন্তু সেখানে বিএনপি চেয়ারপারসনের যিনি উপদেষ্টা ছিলেন তাকে কিন্তু অলরেডি শোকজ করা হয়েছে। দেখেন এখন বিএনপি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন সরকার গঠিত হয় নাই, তখন বিএনপি একটা সমাবেশ করেছে নয়াপল্টনে। সেইখানে জনাব তারেক রহমান স্পষ্ট মেসেজ দিয়েছিল, কিন্তু এই মেসেজটাকে বিএনপির সব নেতাকর্মীদের কানে গিয়েছে। এবং এখনও পর্যন্ত তারেক রহমান, এই কয়েকদিন আগে তারেক রহমান একটা সাক্ষাৎকার বিবিসি বাংলায়, যেটা তার যে কথা, তার যে মানে নতুন রাজনৈতিক চর্চার যে চেষ্টা, সেটাকে বিএনপির নেতাকর্মীরা কতটুকু বহন করতে পারতেছে, কতটুকু নিতে পারতেছে, এই মেসেজগুলি কতটুকু তারা গ্রহণ করতেছে, সেটা তো মাঠে বোঝা যাচ্ছে না। পারছে না কেন? এটা দীর্ঘদিনের একটা কালচার, কিন্তু তরুণ প্রজন্মে যারা বিএনপিতে জয়েন করতেছে তারাও আসলে কেন পারছে না? তারাও আসলে ঢুকে মনে হয় ওখানে কি জন্য একটা মানে ভিন্ন একটা কালচার হয়তো পেয়ে যায়, হয়তো ওই কারণে হয়তো গড়ে উঠতে পারে না। আবার তরুণরাও আবার একটা বিষয় আছে, আপনি একটা প্ল্যাটফর্মে যে কথা যখন বলবেন, 5 জন যদি একটা সিন্ডিকেট থাকে, আপনি নতুন ঢুকলেন, আপনি ওই সিন্ডিকেটের সামনে টিকে উঠতে পারবেন না। আমাদের দলের রাজনীতিগুলো হলো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, ক্ষমতায় যেতে হবে। মানুষের জন্য রাজনীতি করলে ক্ষমতা, ভোটের মাধ্যমে ক্ষমতা যে যাওয়ার পরে সে সবার, যে প্রধানমন্ত্রী হবে সে সবার প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রপতি হবে সে সবার রাষ্ট্রপতি। যারা দেশ পরিচালনা করবে তারা দেশ পরিচালনা করবে, যারা বিরোধী দল হবে তারা মানুষের জন্য কাজ করবে। পরবর্তীতে যদি সরকার কোনো ফল থাকে, আবার অন্য দলকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নেবে। কিন্তু আমাদের দেশের রাজনীতিগুলার, অধিকাংশ রাজনৈতিক দলগুলোর একটাই টার্গেট, তারা লোক ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে। এটা পরিহার করতে হবে। নতুন বাংলাদেশে যদি এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা পরিহার করে রাজনীতি করে, জনগণ গণতন্ত্র উত্তরণের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে জনগণের জন্য কাজ করবে, এটাই প্রত্যাশা। কিন্তু নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনি বারবার বলছেন, এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশের রাজনীতিটা কি আসলে জনগণের জন্য বা মানুষের জন্য হয় নাই? এখনো পর্যন্ত আমি তুলনা করলে যেটা আরও আগে হওয়া উচিত ছিল। দেখেন নতুন রাজনৈতিক কালচারটা কীভাবে হওয়া উচিত ছিল। উপদেষ্টা মণ্ডলী যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা শপথ গ্রহণ করছে, এখানে আমার একটা বিষয় এখনও অস্পষ্ট। তারা কিন্তু জাতির সামনে ওয়াদা করেছে এবং জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে আমরা যারা উপদেষ্টা, আমাদের সম্পত্তির বিবরণী প্রকাশ করা হবে। আজকে প্রায় 1.5 বছর তারা উপদেষ্টার দায়িত্ব পালন করতেছে, এখনও কি তারা এটা পাবলিশ করেছে? মানে তারা কখন পাবলিশ করবে বলেছে? তারা তো বলছে যে জনসম্মুখে পাবলিশ করে দিবে জাতির উদ্দেশ্যে ভাষণে। কখন পাবলিশ করবে সেটা বলে নেই। তারা যখন মেয়াদ উত্তীর্ণ হবে তখন? না, সেটাও বলে নেই যে আপনারা, এবং যখন ক্ষমতা থেকে নেমে যাবে তখন আমরা আমাদের বিবরণী দিয়ে ক্ষমতা থেকে যাব। এখন তো নামে নেই না, কিন্তু পাবলিশ করার কথা ছিল। এখানে আরেকটা বিষয় আছে, তারা নামবেন তখন হয়তো পাবলিশ করবেন। না, আমার যতটুকু মনে হয় জাতির উদ্দেশ্যে ভাষণে খুব শীঘ্রই উপদেষ্টা মণ্ডলী যা আছে তাদের সম্পত্তির বিবরণী আপনাদের সামনে প্রকাশ করা হবে, এবং যখন ক্ষমতা থেকে নেমে যাবে তখন এই মানে আবার আরেকটা সম্পত্তি বিবরণী দেওয়া হবে। আমি
যতটুকু মনে পড়ে বক্তব্যটা এরকম ছিল। আচ্ছা। আরেকটা বিষয় দেখেন, এই সেই জনপ্রশাসন মন্ত্রণালয় আরেকটা বিষয় বলছিল, সমস্ত সরকারি চাকরিজীবীদের, আমলাসহ সরকারি চাকরিজীবীদের আপনার সম্পত্তির বিবরণী দেওয়ার জন্য বলা হয়েছে। এটাকে আজও প্রকাশ হয়েছে? আমার যতদূর মনে পড়ে গত নভেম্বর মাস পর্যন্ত দেওয়ার কথা ছিল, এরপরে এটা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ডিলে করছে, কিন্তু আজও পর্যন্ত প্রকাশ করে না। এটা হয় নাই কেন? আমরা নতুন বাংলাদেশ চেয়েছি। এখন নতুন বাংলাদেশ শুধু মুখে মুখে চাইলেই হবে না, আপনার নিজের অন্তর, মস্তিষ্ক এগুলি চেঞ্জ করতে হবে, কালচার চেঞ্জ করতে হবে, নিজের আচরণ চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে মানুষের কাছে যেতে হবে। আপনি গতানুগতিক ধারায় রাজনীতি করে বিগত দিনের ন্যায় যেভাবে রাজনীতি হয়েছে ওই রাজনীতি করে যদি আপনি মানুষের কাছে যান, আপনি টিকতে পারবেন না। আপনি হয়তো আগামীবার এবার একটা নির্বাচন হবে, হয়তো আপনি ক্ষমতা আসবেন, আওয়ামী লীগ আসবেন, হ্যাঁ জামাত আসবে, যদি রাজনৈতিক কালচার তারা পরিবর্তন না করে। বিগত সরকার 17 বছর ছিল, এই সরকার আগামী ট্রাম পার করতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। কারণ মানুষ এখন কথা বলে, প্রতিবাদ করে, সব জায়গায় কথা বলে, প্রতিবাদ শিখে গেছে। আমি একটা কথা বলি, যখন মানুষ এই বুক পেতে দেওয়া শিখে, ওই মানুষকে কিন্তু দাবানো যায় না। আমাদের দেশের মানুষ কিন্তু ইমোশনাল। আপনি ইমোশনাল, আমাদের দেশের মানুষ ইমোশনাল। আমাদের দেশের মানুষ কি করে, আপনাকে আজকে মাথায় তুলবে, কালকে আপনাকে ফেলে দিবে। মানে এই কারণে এখন হচ্ছে আগামী দিনে যারা রাজনীতি করবে তাদেরকে পরিপূর্ণরূপে পেছনের যে বস্তা পচা রাজনীতিক যে আসলে একটা বন্দোবস্ত ছিল সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে তাকে নতুন একটি বন্দোবস্তের দিকে আগাতে হবে। অবশ্যই এরা যে যত হতাশাই প্রকাশ করুক, যে যত কথাই বলুক, আওয়ামী লীগও যদি ফিরে আসে, কোনো কারণে ফিরে আসে, রাজনীতির শেষ বলতে কোনো কথা নেই, আওয়ামী লীগও যদি ফিরে আসে, পিছনের রাজনীতি, অতীতের রাজনীতি ওগুলি ভুলে যেতে হবে। এখন তো তাহলে নতুন বন্দোবস্তের কথা বলছে শুধু নাগরিক পার্টি এনসিপি, তাহলে বিএনপি জামাতের সবাইকে কি আসলে এনসিপিতে যোগ দেওয়া দরকার? না, এখন নতুন রাজনীতি বলতে শুধু এনসিপি বলতেছে না, বিএনপির মতো বলতেছে, জামাতের মতো বলতেছে, ইসলামী আন্দোলনের মতো বলতেছে। হ্যাঁ, রাজনৈতিক এটা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে কথা আসবে, কিন্তু আমি এই সরকারের একটা বড় একটা অগ্রগতি আমি যেটা দেখেছি, জুলাই সনদ। যদি এই জুলাই সনদ, যেটা একটা গণভোটের চিন্তা হয়তো হচ্ছে, কাছাকাছি চলে আসছে, গণভোটটাও সিদ্ধান্ত হয়ে গেছে মনে হয়, এবং মনে হয় 15 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর জাতীয় সংসদের স্বাক্ষরের একটা ডেট করেছে, আমি যেটুকু দেখলাম আজকে পর্যন্ত খবর। এটা একটা বড় সাফল্য। এখন প্রশ্নটা হলো, আপনি এটা কিভাবে ইউটিলাইজ করবেন, আপনি ভবিষ্যতে এটা কিভাবে কাজ করবেন। মানুষকে কিন্তু আপনি জোর করে কিছু করতে পারবেন। এখন আমি ক্ষমতায় যাওয়ার জন্য স্বাক্ষর করে দিলাম, গণভোট হইল, জনগণ রায় দিল, পরবর্তী পার্লামেন্টে যে ভুলে গেলাম, রক্ত ভুলে গেলাম, জুলাই যারা অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের ভুলে গেলাম। দেখেন, 1971 সালে স্বাধীন হয়েছে, রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, রক্ত ছাড়া কিন্তু স্বাধীন হয় নাই বাংলাদেশ। 90-তে রক্ত দিছে, এই ছাত্র রক্ত দিয়েছে। তারপরে 90-তে কিন্তু 3 দফার একটা বিষয় ছিল, সেটা কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার আসার পরে ওইটার গ্রহণ করার প্রয়োজন মনে করে নাই। এরপরে আমরা যেটা সবচেয়ে বেশি আমাদের চোখের সামনে, যেটা এই জেনারেশন যেটা দেখেছে, 24 আইসে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই রক্তের উপরে দাঁড়িয়ে হাজারো, 1-2 প্রায়, যেটা জাতিসংঘের রিপোর্ট পড়ে 1400 সামথিং শহীদ। এটা হলো 15ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্টের পর 15ই আগস্ট পর্যন্ত। সেখানে এই শহীদ কী জন্য হয়েছে, এরা কী জন্য রক্ত দিয়েছে? রক্ত দিয়েছে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধিশালী এবং তাবেদারি, ভারতের তাবেদারি চলবে না, পাকিস্তানের তাবেদারি চলবে না, পশ্চিমাদের তাবেদারি চলবে না, এবং একটা বাংলাদেশপন্থী রাজনীতি চলবে এখানে আমরা আমাদের রাজনীতি ঠিক করব, আমাদের মেরুদণ্ড আমরা সোজা করব, মেরুদণ্ড সোজা করে আমরা চলব। আমরা একটা নতুন কালচার সৃষ্টি করে ভবিষ্যতে যেন কখনো ক্ষমতার থেকে নামার সময় বাংলাদেশে আর কখনো একটা কী বলে এটাকে, কেওয়াজ বা ক্যাচাল এগুলি সৃষ্টি না হয়। বাংলাদেশে দেখেন, প্রতিটা সময় ক্ষমতা থেকে নামার সময় বাংলাদেশে রক্তপাত ঘটছে। সেটা হলো 96-তে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সেটা প্রতিহত হওয়ার পরে আবার পরবর্তীতে আরেকটা নির্বাচন হয়েছে। একমাত্র রক্তপাতহীন ক্ষমতা হস্তান্তর হয়েছিল 2000 সালে। 2001 সালে? হ্যাঁ, 2001 সালে। তারপরে 2006, এটা আমরা সবাই জানি 1/11-এর ঘটনাটা। এই ভূ রাজনীতি 1/11-ও ঘটনা ঘটাইছে, এবং এখনও এই ভূ রাজনীতিতে যারা পিছনের থেকে একটা শক্তি কাজ করতেছে, এখনও পিছনের শক্তি থেকে একটা কাজ করতেছে। বাংলাদেশ ভূ রাজনীতিতে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ইস্যু।
এবং ব্যবসায়িক বিভিন্ন বিষয় থাকে, বিভিন্ন দিক থাকে। যেমন আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারা একচেটিয়া ব্যবসা এখানে করতে চায়, চীন এখানে ব্যবসা করতে চায়, পশ্চিমা আমেরিকা এখানে ব্যবসা করতে চায়, এই বিভিন্ন বিষয় থাকে এখানে। তো যেখানে বাংলাদেশ ভূ রাজনীতিতে একটা ইম্পর্টেন্ট জায়গায় আমাদেরকে পিছন থেকে অনেকভাবে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করবে, কিন্তু এইগুলি আমাদের রাজনৈতিক দলগুলোকে সমাধান করতে হবে। এই ক্যাচালগুলি সমাধান করে সৃষ্ট সমস্যাগুলি সমাধান করে রাজনৈতিক দলগুলোকেই বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে। কিন্তু সেটা তো আসলে তারা ঐক্যবদ্ধই হতে পারছে না। ইনফ্যাক্ট আমরা যে ঐক্যমত্য কমিশনের যে দফায় দফায় মিটিংগুলো দেখেছি, সেখানেও কিন্তু দেখছি যে সকল রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে ঐক্যবদ্ধ হচ্ছে না। তাহলে মানে সমস্যার সমাধানগুলো হবে কিভাবে? এখন দেখেন, সব বিষয়ে যে একমত হবে বিষয়টা এরকম না, কিন্তু সর্বশেষ অধিকাংশ জায়গায় একমত চলে আসছে। যদিও বিএনপি দুই একটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এক জায়গায় চলে আসছে। এখন সর্বশেষ যেটা হয়েছে সেটা হলো সব একমত হবে বিষয়টা এরকম না। মৌলিক যে বেসিক যে বিষয়গুলো, একটা রাষ্ট্র পরিচালনার যে বেসিক যে বিষয়গুলো, আমি মনে করি এটা সবাই একমত হওয়া উচিত, বাকিগুলো দরকার নেই। মৌলিক যে বেসিক যে বিষয়গুলো, এটা একমত হওয়া উচিত, এবং এটার অগ্রগতি 90%। এখন বাকি যেটুকু আছে, এটা বৃহত্তর দুইটা রাজনৈতিক দল আছে এখন, বিএনপি এবং জামাত। যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি এবং জামাত, এই দুইটা রাজনৈতিক দল একটু ছাড় দিলেই আগামীর বাংলাদেশ সুন্দর হবে। কিন্তু আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে যে ঐক্যবদ্ধ ভূমিকায় আসা দরকার, বা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসা দরকার। যেমন আমাদের সংসদ আসলে কত কক্ষ বিশিষ্ট হবে, এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এবং সেখানে সংসদ নির্বাচনটা কি পিআর পদ্ধতিতে হবে না আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে হবে, এই জায়গাগুলোতে এখনও কিন্তু আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলো ঐক্যমত একটি জায়গায় আসতে পারে নাই। সো আসলে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ কিভাবে আমরা প্রত্যাশা করতে পারি? আচ্ছা, এখানে আপনার প্রথমে যে কোশ্চেন সেটা হলো যে আগামী বাংলাদেশ বিনির্মাণে যে দ্বিকক্ষ বিশিষ্ট যে বিষয়টা, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, এই বিষয়টা কিন্তু বাংলাদেশে প্রথম আসে হলো যে বিএনপির যে 31 দফা, ওইখানে তারা প্রথম বলেছিল যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ আগামীতে যদি তারা কখনো ক্ষমতায় আসে, উচ্চকক্ষে এবং নিম্নকক্ষ দ্বারা সংসদ পরিচালিত হবে, দেশ পরিচালিত হবে। এখন এখানে বিগত 53 বছরের রাজনীতিতে আমি আপনাকে একটা বিষয় বলি। বিগত 53 বছরের রাজনীতিতে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটা সরকারও সঠিকভাবে কাজ করতে দেয় না, এবং এই 53 বছরে রাজনৈতিক দলগুলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সঠিক লাইনে কাজ করতে দেয় না। যেমন নির্বাচন কমিশন, দেখেন এই নির্বাচন কমিশন যে যখন ক্ষমতায় আসছে তাকে তার মন মতো ইউজ করেছে, এবং বসাইছেও তার মনের মতো লোক। 2007 সালের যে ঘটনা, এটা হয়তো এই বর্তমান জেনারেশন যে জানে না, 2007 সালের ঘটনা কিন্তু এই সেম ঘটনাই। এই নির্বাচন কমিশনার বা অথবা তত্ত্বাবধায়ক সরকার কে হবে? আজিজ, সম্ভবত নির্বাচন কমিশনার আজিজ, এবং তত্ত্বাবধায়ক সরকার হাসান সাহেব, উনি সর্বশেষ বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেছিল। বিএনপি আপনার অবসর গ্রহণের বয়স বাড়াইছিল তখন, সম্ভবত এইরকম বিষয়টা হওয়ার পরে তখন কোনো এক সময় নাকি উনি বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, আওয়ামী লীগ ওইটা দিয়েই গো ধরছে। এখন বিএনপি 2007 সালে যে নির্বাচন, যে ক্ষমতা হস্তান্তরের বিষয়টা, ওইখানে কিন্তু একটা বিশাল জটিলতার সৃষ্টি হয়েছিল। এরপরে 2008 সালে নির্বাচন হয়ে গেল, 111-এর পরে 2008 সালে নির্বাচন হয়ে গেল। পরবর্তীতে আমরা কি দেখলাম? নির্বাচন কমিশনারের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে ইউজ হয়েছে এবং যেভাবে কাজ করছে, এটা ন্যাক্কারজনক। এই জন্য যদি ভবিষ্যতে বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন এবং উচ্চ কক্ষ বিশিষ্ট নির্বাচন হয়, এখানে আমার মতে উচ্চ কক্ষটা পিআর হওয়া উচিত। কারণ আমাদের দেশের মানুষ কিন্তু পিআর অভ্যস্ত না, অতটা বোঝে না বিষয়টা। তারা ব্যক্তি দেখে ভোট দেয়। বিভিন্ন জায়গায় ব্যক্তি এবং প্রতীকও দেখে, ব্যক্তিও দেখে, ব্যক্তিটা কে কেমন। আর আমাদের এখানে যখন পিআর পদ্ধতিতে নিম্নকক্ষে পিআর দেয়, সেখানে শুধু প্রতীক থাকবে, সেখানে মানুষ থাকবে না। এখানে আমাদের দেশে এটা যেহেতু এটা ভালো পদ্ধতি, বিভিন্ন দেশে রয়েছে এই পদ্ধতিটার 80% ভালো, কিন্তু আমাদের দেশের জন্য এটা আমার মনে হয় প্রযোজ্য করা ঠিক হবে না। আর উচ্চকক্ষে পিআরটা করলে সেটা কি হবে, তখন কোনো ব্যক্তি স্বৈরাচার, কোনো ব্যক্তি
আর এই যে যেটা বলে যে স্বৈরাচার বলে কোনো ব্যক্তি যে ওই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ এটা করতে পারবে না যদি উচ্চকক্ষে পিআরটা করুক, কারণ উচ্চকক্ষে পিআরটা সরাসরি যেহেতু নির্বাচনের সাথে সম্পৃক্ত না, নিম্নকক্ষের সর্বমোট ভোটের আনুপাতিক হারেই তো উচ্চকক্ষে হবে, সর্বমোট ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষটা পিআর থাকুক, নিম্নকক্ষে বর্তমান বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হোক। কিন্তু সাধারণ মানুষ আসলে এখনো পরিচিত না বলে আপনি নতুন কোনো বন্দোবস্ত বা নতুন কোনো সিস্টেমকে কি বাংলাদেশে চালু করতে রাজি নন? না, বিষয়টা এইরকম না যে মানুষ অভ্যস্ত না, মানুষ বুঝবে। প্রতীক থাকলে শুধু প্রতীকে ভোট দিতে হবে বুঝবে না যে তা না। আমি বলছি বাংলাদেশের যে বিদ্যমান কাঠামো, আমাদের যে রাজনৈতিক যে অবস্থা, আমাদের বিদ্যমান কাঠামোটাকে আসলে ভাঙতে যাচ্ছে, নতুন একটি কাঠামো। এই জন্য এটা আপনার এই জন্যই আমি উচ্চ কক্ষের পিআর বলতেছি। নিম্নকক্ষ হলে সমস্যা কোথায়? নিম্নকক্ষে পিআরের সমস্যা, পিআরের যে সমস্যা, নিম্নকক্ষে পিআরের সমস্যা হলে এটা ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে কি, আপনি দেখা যাবেন একটা ঝুলন্ত পার্লামেন্ট হয়ে যেতে পারে। যেমন 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 উদাহরণ দিলাম, যেমন আনুপাতিক হারে বিএনপি পাইলো 120টা, জামাত পেল 60টা, মানে টোটাল দেখা গেল যে সব অধিকাংশ রাজনৈতিক দল মিলে 300 আসন সৃষ্টি হইল। এই যে যখন একটা মানে এককভাবে যখন নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে যাবে, প্রধানমন্ত্রী তার ক্ষমতা কেন্দ্রিক, প্রধানমন্ত্রী আমাদের দেশের রাজনীতি তো ক্ষমতা কেন্দ্রিক হলো, প্রধানমন্ত্রী ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি চলে, যখন নিজেকে সেইগুলি জাহির করতে যাবে বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে যে যখন হস্তক্ষেপ করতে যাবে, তখন এরা কি করবে, এরা প্রতিবাদ করবে করলে তখন এটা কি ভালো না? প্রতিবাদ করবে ভালো, তখন দেখা যাবে যে 2-1 বছর পর পরেই ক্ষমতার পরিবর্তন হইতে পারে, 2-1 বছর পর পরই নির্বাচন হইতে পারে, কেন যে কোনো সময় সংসদ ভেঙে দিতে হতে পারে। বাংলাদেশ তো এখন যেটা হয়েছে, আগামীর বাংলাদেশে পিআর পদ্ধতি, নিম্নকক্ষে পিআর পদ্ধতি, মানে এখন এমন কোন দল নাই যে পিআর পদ্ধতি নির্বাচন হলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে? না, এরকম কোনো দল নাই, এরকম কোনো দল এটা আমার মনে হয় হবে না। ইভেন আমি আপনাকে আবার বলি, পিআর পদ্ধতি ছাড়াও যদি নির্বাচন হয়, যখন গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে মনে করেছি বিএনপি 200-র উপরে আসনটা পাবে, 250 আসন পাবে, কিন্তু যত দিন গেছে এখন আমার কাছে মনে হচ্ছে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলেও খুব কষ্ট হবে বিএনপিকে 151 আসন পাইতে। তো সেক্ষেত্রে তো তাকে কারো না কারোর সাথে কোয়ালিশন করতে হবে। কিন্তু কোয়ালিশন কারোর সাথে করতে হবে, করেই তো তাকে সরকার গঠন করতে হবে। তো পিআর পদ্ধতিতে আসলেও যদি কোয়ালিশন করে আসতে হয়, তার সমস্যা কোথায়? কোয়ালিশন করে পিআর পদ্ধতিটা বিএনপির বেশি ভয়। পিআর পদ্ধতির জন্য আপনার ভয় কেন? আমার ভয় না, আমি বলছি বিএনপির বেশি ভয়। আমার এই নতুন সবকিছু আমার জন্য ভালো, যে যদি যেটা দেশের জন্য খারাপ হয়ে যায়, এই জন্য আমি একটু ভয় লাগে। আমি সেটাই বলছি যে আসলে পিআর পদ্ধতি নিম্নকক্ষে দেশের জন্য খারাপ হওয়ার তো কোনো আশঙ্কা নেই। খারাপ হওয়ার একটা আশঙ্কা আছে। আমি যেটা উদাহরণ হিসেবে মাঝে মাঝে নেপালের বিষয়টা টানে, গত 13 বছরে না 17 বছরে তার 13 বার সরকার বদল হয়েছে, এবং নেপালও কিন্তু কয়েকদিন আগে জেএনজির কারণে তাদের ক্ষমতা হস্তান্তর করতে, মানে ক্ষমতার পট পরিবর্তন করছে। ওইখানে তো আরও ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। ওইখানে তো দেখা গেছে যে মন্ত্রী এমপি এদেরকে পিটাইতেছে, রাস্তা দিয়ে দৌড়াইতেছে, তাও বাংলাদেশে তো ওইটা ঘটে নাই। এখন আমি ওই জিনিসটাই চিন্তা করছি যে আমাদের দেশের রাজনীতি যদি 2-2.5 বছর পর পরই আবার একটা ক্ষমতার পরিবর্তন হয়, 3 বছর পর আবার পরিবর্তন হয়, কারণ 24 যেই চেতনা, মানে যেই 24-এর যেই বিষয়টা, এই বিষয়টা যে মানে মানুষ সহজেই ভুলবে তা না। একটা সরকারকে কিভাবে নামাইতে হয় এটা কিন্তু 24 শিখাই দিচ্ছে। এবং বর্তমান জেনারেশন এখন আর মানে আপনার যা বলবেন তাই যে গ্রহণ করবে বিষয়টা এরকম না। এখন জেনারেশন অনেক সচেতন। এখন আপনি যা মন চায় তা করতে পারবেন না। এখন যেহেতু যা মন চায় তা করতে পারবেন না, বা নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করতে পারবেন না, সেই ক্ষেত্রে নতুন একটা ইস্যু এনে, মানে নতুন নিম্নকক্ষে নতুন একটা ইস্যু এনে আমি মনে করি যে নতুন একটা কেওয়াজ সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা অমঙ্গল হতে পারে। সেটি আপনার হয়তো আশঙ্কা, এবং সে অমঙ্গল তো সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে গেলে এটাও তো একটা নতুন ধারণা বাংলাদেশের জন্য, তখনও তো আসলে এই কাজটা হতে পারে না। দ্বিকক্ষ বিশিষ্ট করতে গেলে মূল বিষয়টা, মূল ক্ষমতাটা, মূল ইয়েটা উচ্চকক্ষে থাকলে নিম্নকক্ষে বিদ্যমান পদ্ধতি নির্বাচন হলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা ভালো হয়। এমনিতে আমি যদি আপনার কাছে জানতে চাই যে আসলে যদি রাজনৈতিক জোট হয়, সেক্ষেত্রে বিএনপির সাথে বা বিএনপি জোটভুক্ত হওয়ার মতো দল এই মুহূর্তে বাংলাদেশে কোনটা আছে? এখন তো বাংলাদেশের রাজনীতিটা তো মাঠে একরকম আর পর্দার অন্তরালে আরেক রকম। মাঠে মনে হচ্ছে যে সবাই সবার শত্রু, আচ্ছা, কিন্তু আবার আমরা মাঝে মাঝে দেখি যে রাতের বেলা ওই জায়গায় মিটিং, তার মধ্যস্থায় মিটিং। বাংলাদেশের রাজনীতি পর্দার অন্তরালের রাজনীতি আরেক। আপনার এই জবাবটা দেওয়া কঠিন। মানে আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হচ্ছে
যে সবাই সবার সাথে যোগাযোগ রাখছে, এটা আমরা দেখতে মানে পাচ্ছি না। জামাত ও বিএনপির সাথে হয়তো হ্যাঁ, এনসিপির সাথে, এনসিপিও জামাতের সাথে, তারপরে আর নতুন যে রাজনৈতিক দলগুলো আছে, মানে বিএনপি আর জামাতের আগামী নির্বাচনকে উপলক্ষ করে একসাথে কাজ করার কোনো না, সম্ভাবনা এটা আছে? সম্ভাবনা কম। কিন্তু আমি বলছি যেটা হলো, যেটা ওই জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে পর্দার অন্তরালে তাদের আলোচনা আছে। বাংলাদেশের রাজনীতিতে এটা হয়, মাঠে কর্মীরা মারামারি করতেছে, মাঠে মারা যাচ্ছে, তারা কিন্তু পর্দার অন্তরালে কিন্তু তারা একসাথে বসে চা খাচ্ছে। চা খাচ্ছে, কথা বলতেছে। এখন এই বিষয়টা অনুমান করা দুরূহ, তবে জামাতের সাথে সম্ভাবনা খুব কম, যেহেতু জামাত একটা মানে একটা প্রধান প্রতিদ্বন্দ্বী একটা রাজনৈতিক দল জামাতের সাথে সম্ভাবনা কার বেশি? বিএনপির সাথে, এবং মানে জামাতের সাথে কোয়ালিশন বা জোট করার সম্ভাবনা কার বেশি? এটা জামাতের সাথে সম্ভবত ইসলামী যে দলগুলো আছে, এখন যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, ইসলামী দলগুলো যে আছে, এটা এরা একটা কোয়ালিশন হইতে পারে, আরেকটা কোয়ালিশন হইতে পারে নতুন যে রাজনৈতিক দলগুলো হয়েছে তারা একটা কোয়ালিশন হইতে পারে। এই দুইটা কোয়ালিশন যদি যে কোনো একটা কোয়ালিশন বিএনপির সাথে আসতে পারে। এমনিতে হেফাজত কি জামাতের সাথে আসার কোনো সম্ভাবনা আছে? না, হেফাজতকে আমি দেখছি না, হেফাজতকে খুব একটা দেখছি না। তারা সম্ভবত বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে তারা কতটুকুই ভূমিকা রাখবে বা কি করবে, সেটাও আবার হেফাজত নিয়ে কিছু কোশ্চেনও আছে মানুষের ভিতরে। তো তারা রাজনীতিতে খুব একটা এফেক্টিভ হবে বলে আমার মনে হচ্ছে না হেফাজত। এনসিপি এবং জামাতের সাথে এই জোটগত যে কৌশল নির্ধারণ, সেই ক্ষেত্রে শোনা গেছে যে তারা এনসিপি তাদের দলীয় প্রধান বা দলের যে আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকেই জামাতের সাথে জোট হওয়ার পরেও তারা সেখানে জোট প্রধান হিসেবে জনাব নাহিদ ইসলামকে দেখতে চায়, এবং আমরা এমনও জানতে পেরেছি যে তিনি পরবর্তীতে নির্বাচিত হলে এই জোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন, কিংবা এনসিপি সেটা চায়। আপনি কি মনে করেন, এনসিপি এবং জামাত যদি জোটভুক্ত হয় সেক্ষেত্রে জোট প্রধান জনাব নাহিদ ইসলামের হওয়া উচিত? এখানে এনসিপি জামাতের সাথে জোট হইতে পারে, কিন্তু জোট প্রধান নাহিদ ইসলাম যেহেতু একটা নতুন রাজনৈতিক দল, তাদের স্টাডি করতে হবে, শিখতে হবে, রাজনীতি বুঝতে হবে। যদিও অভ্যুত্থান ঘটানো সহজ এবং রাজনীতি কঠিন, এটা মানে নতুন যারা রাজনৈতিক দল করেছে অত্যন্ত বিচক্ষণ, মেধাবী, অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বলে যে নাহিদ ইসলাম যে জামাতের সাথে জোটবদ্ধ হলে নাহিদ ইসলামকে যদি জামাত ভোটের মাধ্যমে হয়তো প্রধানমন্ত্রী হবে, এটা আমার কাছে তেমন একটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। মানে তখন সেক্ষেত্রে জোট প্রধান কে হবে? জোট প্রধান জামাত থাকলে জামাতই হবে। জামাতের আমির নির্বাচন চলছে বা চলবে, এটি নিয়ে এখন অনেক কথা হচ্ছে। আপনি কি মনে করেন জামাতের আমির হিসেবে কাকে দেখতে আপনার বেশি ভালো লাগবে? জামাত তো আমার কথায় আর আমির হবে না, বা জামাতের তো সিস্টেম মানে কে আমির হলে আপনার বেশি ভালো লাগবে? আমি ব্যক্তিগতভাবে আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের, যে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের, মিয়া গোলাম পরওয়ার, এদেরকে ব্যক্তিগতভাবে আমি জানি, এবং মিয়া গোলাম পরওয়ার যে ব্যক্তিগতভাবে উনি আমাদের বাড়িতে গিয়েছিল। কেন গিয়েছিল হলো শরীয়তপুরে একটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, পরে উনি আমাদের ফ্যামিলিগত, আমার ছোট চাচা সৌদি থাকে, তার সাথে একটা পরিচয়, শরীয়তপুরে গিয়েছিল, তখন আমাদের বাড়িতে গিয়েছিল উনি। সে কারণে তাকে দলের আমির চান? না, ওইটা না, আমি তার আচরণ, কথাবার্তা এগুলি দেখে আমার কাছে পছন্দ। এইটা ব্যক্তিগতভাবে যে আমার বাড়িতে গেছে দেখে যে সে আমির হবে, বিষয়টা এরকম না। আর আমি বললেই যে আমাদের বিএনপিটা বলে দেওয়া যায়, বা অন্যান্য তো বলতে পারে, আমি বললেই যে আমাদের আমির কে হবে সেটা হয়ে যাবে না। বিএনপির নেক্সট মহাসচিব কে হতে পারে? বিএনপির নেক্সট মহাসচিব খুব সম্ভবত সালাউদ্দিন সাহেব। এবং বিএনপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে বিএনপি দলের প্রধানমন্ত্রী কে হবে? ডেফিনেট তারেক রহমান। কিন্তু সালাউদ্দিন সাহেবের ব্যাপারে শোনা যাচ্ছে তিনি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করছেন। না, তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান কি প্রধানমন্ত্রী হিসেবে ফিট মনে করেন? আমার লাস্ট তারেক রহমানের কথা আমরা 2007 সালের পর, তার আরেকটু আপনাকে বলে নিই, তারেক রহমান যখন প্রথম রাজনীতি এসেছিল, দেখেন আমি এটা নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটু বলি, এই যে যারা জনাব হাসনাত সাহেব, বা যারা রাজনৈতিক দল করেছে, সার্জিস, হাসনাত, তারপরে এই যে নাহিদ ইসলাম, তারপরে এরা যারা নতুন রাজনৈতিক দল করেছে, তাদের একটা বিষয় আছে। তারেক রহমান যখন 2000 রাজনীতিতে আসলো, প্রথম কিন্তু অনেক জনপ্রিয় ছিল সে, তার বিষয়ে কলম লিখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, তাকে বলেছিল জিয়ার কার্বন কপি, শহীদ জিয়ার কার্বন কপি। সে কিন্তু পরবর্তীতে এই যে বর্তমান এনসিপির যেই একটা ইসের ভিতরে পড়ছে, এই কারণেই তার জনপ্রিয়তা কমে গিয়েছিল। তখন সে বিপুল জনপ্রিয় হয়ে গিয়েছিল, সে কিন্তু মাঠে ঘাটে, রাস্তাঘাটে, কৃষক, শ্রমিক, জনতা সবার সাথে মিশে গিয়েছিল।
আমার মনে হয় যে দলের ভিতরে প্রত্যেকটা দলের ভিতরে কিছু দুষ্টচক্র থাকে, তারা বুদ্ধি দেয় যে বাংলাদেশের রাজনীতি করতে হলে এইটা লাগবে, পেশি শক্তি লাগবে, টাকা লাগবে, ক্ষমতা লাগবে। তখন কি হলো, আমার মানে এটা আমার ব্যক্তিগত মতামত, জনাব তারেক রহমানকে হয়তো কিছু তাদের দলের কিছু লোকজন তাকে ভুল পথে পরিচালিত করলো। মানে দলের লোকজনে কি মানে দলের শীর্ষ নেতৃবৃন্দকে শুধু ভুল পথে পরিচালিত করে? এটা বাংলাদেশের প্রত্যেকটা দলের ভিতরে এরকম একটা মানে সিন্ডিকেট আমরা আছে। গত আমলে দেখতাম যে সবাই বলতো যে আপাকে ভুল বোঝানো হয়েছে। না, মানে আপনি তেমনটাই বলছেন যে হ্যাঁ, তারেক রহমানকে ভুল এটা বোঝানো হয়েছে। বাংলাদেশের একটা কালচার, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা কালচার। মানে মানে তাদের একটা বৈশিষ্ট্য হলো আপনাকে ব্যবহার করে আমি ভালো থাকবো, আমি প্রতিষ্ঠিত হব, আমি টাকার মালিক হব। বিষয়টা এইরকম। যেমন হাওয়া ভবন, হাওয়া ভবন কে ছিল? তারেক রহমান। একটা নাম বদনাম হয়েছে যে তারেক রহমান হাওয়া ভবন, হাওয়া ভবন সৃষ্টি করে সে দলের ক্ষতি করছে। কিন্তু আসলে মূলত বিষয়টা কি? মূলত বিষয়টা হলো যখন তারেক রহমান রাজনীতিতে আসলো অনেক জনপ্রিয় হইলো, যখন হাওয়া ভবন হইলো তখন তার জনপ্রিয়তাটা কমলো। এখন এর থেকে শিক্ষা যদি আজকে এনসিপির এই যে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস এরা নিয়ে যদি সামনে আগে ভালো করবে। যেমন তারেক রহমান প্রধানমন্ত্রী কেন হবে আমি বললাম, উনি শিক্ষাটা পেয়ে গেছে, রাজনীতির যে শিক্ষাটা উনি পেয়ে গেছে, এবং উনি প্রায় 17 বছর বাইরে ছেড়ে ওখানে সম্ভবত উনি স্টাডি করেছে, পড়ালেখা করেছে, এবং ওনার সর্বশেষ যে বিবিসির যে সাক্ষাৎকার বা বিবিসিকে যে ইন্টারভিউ যেটা দেখলাম, ওনার যে কথাবার্তা এবং ওনার যে বাচনভঙ্গি, ওনার আচার আচরণ, এবং উনি যে সম্পূর্ণ একটা দেশ পরিচালনার জন্য একটা মানে যে দক্ষতা দরকার উনি এটা অর্জন করে ফেলেছেন। আমি ওনার যখন বয়স তখন অনেক কম ছিল, এখন উনি একটা ম্যাচুরিটি পর্যায়ে আসছে এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার মতো অ্যাবিলিটি তার আছে। সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া কোন দায়িত্ব পালন করবেন? এখন যদি ওই যে একটা জিনিস হয়, সেটা হলো যে সংস্কার কমিশন, সংস্কারে তো আপনার একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকতে পারবেন না। তো সেই ক্ষেত্রে হয়তো খালেদা জিয়া দলের প্রধান থাকতে পারেন। কিন্তু খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন, তিনি কি দল পরিচালনা করতে পারবেন? এখন যেভাবে হচ্ছে ওইভাবে চালাবে। এখন তো তারেক রহমান দল পরিচালনা করছে। না, ওই ওই হয়তো সে মানে অদৃশ্য থাকবে না, অদৃশ্য থাকবে। মানে দৃশ্যমান থাকবেন দৃশ্যমান থাকবে না, খালেদা অদৃশ্য জিয়া থাকবে। এবং অদৃশ্য হ্যাঁ, অদৃশ্য সে চালাবে। এটা তো আর আপনি আপনি তো আটকে রাখতে পারবেন না তাকে। এটাকে আটকে রাখা যায়? সে হ্যাঁ, দলের প্রধান থাকলো না, কিন্তু অদৃশ্যভাবে সেই দল পরিচালনা করলো। কিন্তু বিএনপির যে রাজনৈতিক স্ট্র্যাটেজি এবং যে তাদের যে ফিলসফি রাজনীতির, অর্থাৎ তারা যে আসলে আমরা যেমনটা দেখেছিলাম যে জিয়াউর রহমান তিনি যখন বিএনপি রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন, সেখানে বিভিন্ন ধারার বিভিন্ন মতবাদের মানুষকে নিয়ে একসাথে তিনি রাজনৈতিক দলটি করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে বিএনপি কি কিছুটা বামপন্থী রাজনৈতিক দলে পরিণত হচ্ছে কিনা? বিষয়টা পুরোপুরি ওই রকম না, কিন্তু এখন ব্যাপারটা হয়েছে এরকম, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং তাদের তো একটা জোট দরকার, জাস্ট রাজনৈতিক জোট, আর কিছুই না। বামপন্থী যে হয়ে যাচ্ছে বিষয়টা এরকম না, একটা জোট দরকার। এখন বামপন্থীরা হয়তো তার সাথে পাশাপাশি বসছে, মিশছে, হয়তো বামপন্থীরা কিছু ভাগবটার সিটের আসনের ভাগবটার বিষয় থাকতে পারে, এই জন্য হয়তো বিএনপির সাথে তারা যোগাযোগ রাখছে। আসলে বিএনপি বামপন্থী হওয়ার সুযোগ নেই। এমনিতে সারা দেশে বিএনপির বর্তমান যে চালচিত্র, আমি যদি স্পেসিফিক করে বলি, বিভিন্ন জায়গায় তারা যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি তাদের বিভিন্ন নেতাকর্মীরা করছেন, সেক্ষেত্রে আগামী নির্বাচনে বিএনপি কি ডিসঅ্যাডভান্টেজ হবেন কিনা? এই কথাটা আমি আপনি আগেই বলে দিয়েছি আমাকে। আমি যখন অভ্যুত্থান পরবর্তী সময় আমরা ধরেই নিয়েছিলাম নির্বাচন হলে বিএনপি চলে আসতেছে 200-250 আসন পাবে। এখন কিন্তু আমার কাছে ওইরকম মনে হচ্ছে না। এবং আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, খুব যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে বা না করতে পারে, সেই ক্ষেত্রে যদি সমস্ত অধিকাংশ বৃহত্তর রাজনৈতিক, বিএনপি ছাড়া অধিকাংশ বৃহত্তর রাজনৈতিক দলগুলা মাঠে ঘাটে ছড়াই দিতে পারে যে বিএনপিকে ঠেকাও বা আটকাইতে হবে, বিএনপিকে ক্ষমতা দিতে দিব না, রাজনৈতিকভাবে কথাটা হবে, নির্বাচন হবে, এবং তুলনামূলক বিচার বিশ্লেষণে যদি ভালো ক্যান্ডিডেট সেট করতে পারে বিএনপির এগেনিস্টে প্রত্যেকটা আসনে, তাহলে বিএনপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কঠিন। বিএনপি যেটা চিন্তা করেছিল সেটা এখন ভাবার সুযোগ নেই, এবং এমনও হইতে পারে যে বিরোধী দলও চলে যেতে পারে।
সেক্ষেত্রে সরকার গঠন করবে কে? এই অন্য যারা 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 সব এক হবে তারাই। বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে এই মুহূর্তে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে তারা আসলে মানে কোন প্যারামিটারগুলোকে প্রাধান্য দেবে? তারুণ্য, জ্ঞান, না তার যে লোকাল কানেক্টিভিটি, আসলে কোনটাকে বেশি প্রাধান্য দিয়ে এই প্রার্থী নির্বাচন করতে হবে? এখন এটা এটা নট অনলি বিএনপি, আমি সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই এই বিষয়টা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। বিষয়টা হলো একজন প্রার্থী সিলেক্ট যদি আবারও ভুল হয়, একজন প্রার্থী সিলেক্ট করতে কিন্তু আবারও যদি ভুল হয়, এই প্রার্থীদের কারণেই কিন্তু দলের ভরাডুবি হয়। এখন এই এই ঘটনা অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের যে ক্যান্ডিডেট সিলেক্ট করবে তাকে অবশ্যই ক্লিন ইমেজ, সৎ এবং আদর্শবান, ক্লিন ইমেজ এবং জনগণের সাথে সম্পৃক্ত এইরকম লোকজনকে তাদের প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত। গতানুগতিক পিছনের ধারায় অতীতের মতো আপনার ওই যে ইয়াবা ব্যবসা করতো কক্সবাজারের বদি, এরকম লোকজনকে যদি আবারও নমিনেশন দেওয়া হয় তাহলে আমাদেরকে কি মেসেজ দিল রাজনৈতিক দলগুলো? আবারও মেসেজ দিল আমরা পূর্বের দিকে যাচ্ছি। যদি এই মেসেজ আমাদেরকে দেয় তাহলে এটা হয়তো তাদের শক্তির বলে তারা পার পেয়ে যাবে, কিন্তু ফিউচার ভালো হবে না, দলের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। তাই উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলকে যদি কোয়ালিশন হয় সেখানেও যে প্রার্থী সিলেক্ট করবে তার 1 নম্বর হলো সৎ, আদর্শ, ক্লিন ইমেজ এবং জনগণের সাথে সম্পৃক্ত এরকম ক্যান্ডিডেট সিলেক্ট করা। আমরা তো আসলে পিআর নিয়ে কথা বলছি, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, অনেক কিছু নিয়ে কথা বলছি, প্রার্থী সিলেকশন, কিন্তু জনমনে এই ধরনের একটি প্রশ্ন কিন্তু উঠছে যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনটাই হবে কিনা। আপনি কি মনে করেন? এটা আসলে আমার যেটা মনে হচ্ছে এই বিষয়টা সরকার বারবার বলতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো শক্তি বাধা দিতে পারবে না। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি এই যে জুলাই সনদ বা ঐক্যমত্যে চলে আসবে নির্বাচনটা সহজ হবে এবং নির্বাচন হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি এই যে এখন কিন্তু একটা মাঠে একটা পিআর নিয়ে কিন্তু একটা আন্দোলন চলছে, মানে বিএনপি ছাড়া জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত, এরা কিন্তু পিআর নিয়ে একটা আলোচনা মাঠে একটা কর্মসূচি দিচ্ছে। তো যত দ্রুত সম্ভব এদের ভিতরে ঐক্যমত্য চলে আসবে, নির্বাচনটা আমার মনে হয় হয়ে যাবে। কিন্তু অদৃশ্য শক্তি, আমি আবারও বলছি, বাংলাদেশের পিছনে একটা অদৃশ্য শক্তি কাজ করে। এই শক্তিটা যদি কোনো সুযোগ পায় নির্বাচন না হওয়ারও সম্ভাবনা আছে। মানে আচ্ছা, এই শক্তিটা কি মানে পশ্চিমের কোনো শক্তি নাকি আমাদের পার্শ্ববর্তী কোনো শক্তি? এটা সব ধরনের শক্তি আছে, যেমন আছে না আমাদেরও তো ব্যক্তিগতভাবে আমার পিছনে একটা শক্তি থাকে না, ওইরকম একটা শক্তি বাংলাদেশ। যেহেতু আমি আপনাকে আগেই বলেছি যে বাংলাদেশ এমন একটা ভূ রাজনীতি, এমন একটা জায়গায় সেখানে একটা ব্যবসায়িক একটা বিষয় থাকে, সবাই দেশ এখানে কন্ট্রোল করে ব্যবসা করতে চায়। কারণ এই শক্তিগুলা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কুটচাল চালে কৌশল করে যদি মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখলে আমার লাভ, সেই শক্তি চিন্তা করতে পারে যে নির্বাচন না হোক। এবং আমি যেটা দেখতেছি এখন যে মাঠের কর্মসূচি এবং ঐক্যমত্য কমিশনের মিটিং সম্ভবত শেষ, সামনে যেটা হবে এই যে স্বাক্ষর হবে, এই মাঠের যে কর্মসূচি, এখন তো দুইমুখী অবস্থান। এখন যত তাড়াতাড়ি সম্ভব দায়িত্বশীল রাজনীতি এক জায়গায় বসে সুন্দর একটা আলোচনা করে ঐক্যমত্য চলে আসবে, নির্বাচন হয়ে যাবে। আর যদি কোনো অদৃশ্য শক্তি কাজ করে নির্বাচন নাও হইতে পারে। জনাব মেহেদী হাসান খান, আপনি খুব চমৎকার করেই বর্তমান রাজনৈতিক যে সিচুয়েশন সেটিকে ব্যাখ্যা করছিলেন এবং আগামী নির্বাচন হবে কি হবে না, আগামী নির্বাচন হলে সেটি পিআর পদ্ধতিতে হতে হওয়া প্রয়োজন কিনা, কিংবা সেটি কোন কক্ষে পিআর হওয়া প্রয়োজন, ইত্যাদি আনুষঙ্গিক নানা বিষয় নিয়ে আপনি চমৎকার বিশ্লেষণ করেছেন। আশা করি এই বিশ্লেষণগুলো আমাদের আগামী বাংলাদেশ বিনির্মাণের নীতি নির্ধারণী এবং কৌশলী ভূমিকায় যারা রয়েছেন তারা আপনার এই আলোচনা থেকে নিশ্চয়ই কোনো কৌশল খুঁজে পাবে এবং নিশ্চয়ই কোনো পথ খুঁজে পাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জনাব মেহেদী হাসান খান, তরুণ রাজনীতি বিশ্লেষক। তিনি তার জায়গা থেকে, তার চিন্তাগত জায়গা থেকে, তার দর্শনের জায়গা থেকে, বাংলাদেশের সমসাময়িক পার্সপেক্টিভ থেকে আমাদের রাজনীতিকে বিশ্লেষণ করেছেন। আপনারা এই রাজনৈতিক বিশ্লেষণ গ্রহণ করতে পারেন কিংবা সেটিকে প্রত্যাখ্যানও করতে পারেন। তিনি তার জায়গা থেকে যেমনটি করছেন, নিশ্চয়ই আপনাদেরও এমন মতামত রয়েছে, নিশ্চয়ই আপনাদেরও এমন রাজনৈতিক অবস্থান রয়েছে। আমরা প্রত্যেকের অবস্থানকেই শ্রদ্ধা জানাই এবং প্রত্যেকের মতামতকে আমরা
শ্রদ্ধা জানাই। আমাদের পুরো অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে আমাদের অনুষ্ঠানগুলোর পাশে থাকবার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।